বিমলা চরিত্রটি যে করছে, ভুলে গেছি, সরি। আচ্ছা আবার আমাকে তাহলে সটাইদা বলবে জেন্ডার বায়াস। হ্যাঁ, লাবণ্য হয়ে গেছে। ও লাবণ্য হয়ে গেছে, এটা বিমলা। বিমলা। আচ্ছা এটা কেটে দিও, কিন্তু জোগাড় করে পুরুষ চরিত্র আমাদের কাছে অল্প, নারী চরিত্র বেশি বেশি বকাঝকা করলে পরে চলে না, সেটা আবার কি বলবো ভাইরাল হয়ে যায়। নারী চরিত্র, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি পুরুষ চরিত্রের কাছে যাবো। হ্যাঁ, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি নারীবাদী হলেও আমি পুরুষ বিদ্বেষী নই। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। আমি চন্দ্রিকা। আজকে একটা দুর্দান্ত সন্ধে, দারুণ মুহূর্তে আমরা একসাথে সবাই জড়ো হয়েছি। কি কারণে জড়ো হয়েছি সেটা শুনবো। এমনও দিনে তারে বলা যায়। কি বলা যায়? এই লাইনটা আমাদের কবিগুরুর লাইন। শ্রাবণ মাস, 22শে শ্রাবণ, আগামী 8ই আগস্ট মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে অনির্বাণ চৌধুরীর পরিচালনায় একটা দারুণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেরই নাম এমনও দিনে তারে বলা যায়। সেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক, কবিতা, গান নিয়ে একটি গীতি, আলেখ্য, নৃত্যনাট্য, সাথে অভিনয়ও থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্রগুলো ভীষণভাবে স্ট্রং, বলিষ্ঠ। সেই নারী চরিত্র, এবং নারীর সাথে তো পুরুষও থাকবে, কারণ পুরুষ প্রকৃতি মিলেই তো জগৎ সংসার। তো সেই সমস্ত নারী চরিত্র এবং পুরুষ চরিত্রদের আজকে এই আড্ডায় আমরা পেয়ে গেছি। তো আমরা তাদের কাছে জেনে নেব তারা এই চরিত্রে অভিনয় করতে গিয়ে, কণ্ঠ অভিনয় দিতে গিয়ে তাদের মানসিক অবস্থা কিরকম, তারা কিভাবে এর মধ্যে নিমগ্ন হয়ে গেছে। কারণ আমাদের যে পরিচালক, মানে যার স্ক্রিপ্টে এই অনুষ্ঠানটি হচ্ছেন, তিনি ভীষণ কঠিন মানুষ, তিনি ভীষণ গম্ভীর মানুষ। তিনি হ্যাঁ না ভালো, কারণ তিনি আমাদের একটা হ্যাঁ না না চা বিস্কুট আছে, কিন্তু ঘটনা হচ্ছে তিনি আমাদের একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আগামী 10 দিনের জন্য যেন কেউ অন্য কোথাও কিচ্ছুটি না করে। ভারতের পক্ষে বলে দেবে ওটিটিও যেন না দেখে, কিছু যেন না করে, কিচ্ছু, কোনো গান কবিতা কিচ্ছু নেই, চরিত্রের মধ্যে ডুবে থাকতে হবে। তো সেই চরিত্ররা এখানে সবাই আছে। এবার তাদেরকে জানবো তারা কতটা এই চরিত্রের সাথে রিলেট করছে এবং কতটা ওনার ইনস্ট্রাকশন মানছে, এবং তিনি কেন ইনস্ট্রাকশন দিয়েছেন তার কাছে যাব। তিনি কেন এই ধরনের কথাবার্তা আমাদের বলেছেন, কোনো একটা ভাবনা তো মাথায় রেখে বলেন। তো আগে আমি যাব এই চরিত্রের একটি, এই অনুষ্ঠানের একটি প্রধান যে নারী চরিত্র আছে, সেটি হচ্ছে লাবণ্য চরিত্রে যিনি অভিনয় করছেন, কণ্ঠ অভিনয় করছেন ছন্দা, অতীব গুণী একজন মানুষ। তার কাছে সেই লাবণ্য চরিত্রটার সাথে কিভাবে রিলেট করছেন, যদিও কিছুক্ষণ আগে প্রচন্ড বিদ্রোহ করে বলেছিলেন, আমি কি বলবো, কারণ এই অনুষ্ঠান, এই আড্ডাটার কোনো আগে থেকে প্ল্যান ছিল না। যখন বলেছি ছন্দা এটাই তোমায় জিজ্ঞেস করো, বলে যাবে একদম রিলেট করি না। ছন্দা কি তাই তুমি রিলেট করো না, কি করো? বোধহয় আমরা সবাই করি। তো ছন্দা তুমি বলো, তুমি কিভাবে রিলেট করো, করলে কিভাবে করো, না করলে কেন করো না, একদম ওপেন, তো কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এই চরিত্রগুলো তো সময়টাকে ধরতে হয়, অতএব পরিচালক যেরকম ভাবে বলেছে সেভাবেই করার চেষ্টা করছি। যে ভাবনা মাথায় ঢুকিয়েছে সেই ভাবনাতেই লাবণ্যকে দেখার চেষ্টা করছি। সেখানে আমি কি ভাবছি সেটা পরের কথা। আমি এ ব্যাপারে পুরোপুরি ডিরেক্টরস আর্টিস্ট, আমি নিজেকে তাই মনে করি। যে সময় যে পরিচালক ঠিক যেভাবে চায়, আমি চেষ্টা করি তার ইচ্ছে অনুযায়ী তার ভাবনাকে ধরতে, বুঝতে এবং সেইটাকেই চর্চা করে ডেলিভার করতে। আমি লাবণ্যকে ঠিক অনির্বাণ চৌধুরী যেভাবে বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করছি বুঝতে, সেই অনুযায়ী বলতে, ডেলিভার করতে।
এবার সেই দিন দেখা যাবে আমি কি করতে পারি বা না পারি, সে তো দর্শক বলবে, যার ভালো লাগবে। কি অনির্বাণ লাবণ্য চৌধুরী? সেটা সেটা অনির্বাণই বলতে পারবে, কিন্তু আমি এখানে লাবণ্য হিসেবেই চরিত্রকে দেখছি, এবং অনির্বাণের ভাবনায় লাবণ্যকে যেভাবে আমার কাছে আনা হয়েছে আমি সেইভাবেই ডেলিভার করার চেষ্টা করছি। দ্যাটস এইটুকুই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি নারী চরিত্র অত্যন্ত বলিষ্ঠ, তাদের মতামত তারা নিজেরাই মানে বলে। ছন্দাও সেইভাবেই বললো। থ্যাংক ইউ ছন্দা, আমি খুব খুশি হয়েছি তোমার এই উত্তরে। ঠিক আছে, তাহলে আমি সন্দীপ চরিত্র যে মানে উতলা হয়ে উঠেছে, সে সামাও কোনো কিন্তু ওঠা তো যাবে না আড্ডার বিয়ে থেকে। আচ্ছা, আমাদের যিনি, ঠিক আছে, নারীর সাথে তো পুরুষ থাকতেই হয়, ওনাকে তাড়াতাড়ি দিই, কারণ উনি সন্দীপ চরিত্র করছেন। এবার জিজ্ঞেস করি সন্দীপ চরিত্রের সাথে উনি কিভাবে রিলেট করছেন, করলে কেন করছেন, না করলে কেন করছেন না। তাছাড়া উনি খুব ভালো আদৌ কি করছেন, ইন্দ্রনীল হয়েই আছে। হ্যাঁ নাকি ইন্দ্রনীল হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করা হলো আমি চরিত্রের সাথে কেমন ভাবে রিলেট করছি। তো এইটা জানতে গিয়ে মানে এইটা ভাবতে গিয়ে আমার মনে পড়লো আমি 2007-8 সালে একটা লেখা লিখেছিলাম, একটা কবিতা। তো তাতে প্রথম লাইন ছিল, আঘাতে অপমানে 20 ঘুমে আমি লীন হয়ে আছি, ধাক্কা মারো জাগাও আমায়। তো ওই চন্দ্রিকা মনে করিয়ে দিল যে আমাদের এই 10 দিনের একটা ফরমান জারি হয়েছে যে আমার মাথার উপর আমার সমস্ত প্রজ্ঞা, আমার সমস্ত মানে সমস্ত এর উপর অনির্বাণ চৌধুরী ভর করে থাকবে। তো আমি আর এমনও দিনে তারে বলা যায় কিনা জানি না, মানে সাহস দিলে এরম হয় যে কবিগুরুর যে কোনো সৃষ্টিকে আমি যখন অন্তত এ করতে বসি, আমার কাছে সত্যিকারের কথা এইভাবে ওনাকে তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু আমার কেবলই জানি সবকিছু ছাপিয়ে মনে হয় আমাকে যদি দারা সিংহের সঙ্গে কুস্তি লড়তে দেওয়া হয় তাহলে তো হয় না। তো সুতরাং কবিগুরুর কোনো চরিত্রে আমি ঢুকতে পারবো এই ধৃষ্টতা আমার নেই, কিন্তু তবুও সন্দীপ চরিত্র বলতে গেলে মনে হয় সন্দীপ তো সবকিছুর মধ্যে তার একটা ছলনা, একটা ওপর চালাকি আছে, তার দেশপ্রেমের মধ্যেও তার একটা নিজের স্বার্থ চরিতার্থ করবার আছে। তো সেইটা মঞ্চে অভিনয় করা একরকম, কিন্তু সেটাকে যখন কণ্ঠে প্রকাশ করতে হয় সেই অভিব্যক্তি কিন্তু অনেক ডিমান্ড করে অনেক কিছু। তা আমি চেষ্টা করছি, বাকিটা অনির্বাণদা বলবে। আজকে বলবে কিনা জানি না, বাকিটা অনির্বাণদার হাতেই ছাড়লাম। খুব সুন্দর বললেন সন্দীপ চরিত্রের মধ্যে যেভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যেই তো বিভিন্ন রকমের সাইড থাকে, কোনো মানুষই পিওর ব্ল্যাক বা পিওর হোয়াইট হয় না, মানে সাদা কালো মিশিয়ে গ্রে শেড থাকে। তো যাই হোক, এরপরে নারী চরিত্রে যাই। হ্যাঁ, তো এরপরে যে চরিত্রগুলো পরপর আসি, কারণ বিমলা চরিত্রে, কারণ অনির্বাণ চৌধুরী অদ্ভুত ভাবে সমস্ত গল্পগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের এক সূত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত গেঁথেছে। এটা একটা সত্যি অদ্ভুত সুন্দর একটা, আমরা যে রিহার্সাল দিচ্ছি আমরা একটা দারুণ একটা মোহর মধ্যে থাকি যখন রিহার্সালটা হয়। তো কেন কিভাবে গেঁথেছে সেই পারদর্শিতা মানে যাবো তো নিশ্চয়ই। হ্যাঁ, আমরা এবার বিমলা চরিত্রের কাছে যাই। ওই একই প্রশ্ন, কিভাবে রিলেট করছে, করলে কেন করছে, বা করলে আদৌ করছে কি, তার মতামত জানবো যে কিভাবে নিজের সাথে রিলেট করছো বা করছো না। প্লিজ বলো। আমি তানি। তো আমি এইখানে বিমলা চরিত্রে অভিনয় করছি। তো আগে মানে প্রথমত একটা কথা আমি প্রথমে বলি, মানে যিনি আমাদের ডিরেক্টর, মানে ওনার ডিরেকশনে আমি আগে 2-3টে নাটক করেছি, মানে যতটুকু শিখেছি আমি ওনার কাছ থেকে শিখেছি। অনির্বাণদা স্কুল লাইফ কলেজ লাইফে ছোটখাটো কিছু করেছি, কিন্তু এই এখন যে শুরু করেছি আর কি 5-6 বছর হলো, তো যতগুলো করেছি আগে এক্স ফ্যাক্টর করেছি, তারপর লাইফ ইন লাস্ট মেট্রো করেছি, সবই অনির্বাণদার ডিরেকশনেই করেছি। এবং যতটুকু নাটকে আমি যতটুকু শিখতে পেরেছি এই অনির্বাণদাই কিন্তু আমাকে শিখিয়েছে। এখন যতটা শিখিয়েছে ততটা হয়তো আমি করতে পারি না, অনেক ভুলভাল আছে, তবুও চেষ্টা করি। এমন অধিনেতারে বলা যায় যেটা অনির্বাণদা লিখেছে আর কি। তো এটা যখন বললো যে রবীন্দ্রনাথের ওই 8টা উপন্যাসের নিয়ে তারপরে ইয়ে করতে হবে নাটক, তখন আমাকে অনির্বাণদা নিজেই বিমলা চরিত্রটা বললো যেটা তুমি করো। প্রথম একটু খুব সত্যি ভয় পাচ্ছিলাম, এখনো ভয় আছে, কিন্তু চেষ্টা করছি। বিমলা চরিত্র, রবীন্দ্রনাথের চরিত্র করা সত্যিকারের খুব কষ্ট, মানে কঠিন আর কি, তবু আমরা চেষ্টা করতে পারি এইটুকুই। যেভাবে অনির্বাণদা শেখাচ্ছে আমি খুব মানে পাই টু পাই ফলো করি অনির্বাণদাকে, মানে যেটুকু শেখায় চেষ্টা করি আর কি। তাতেও ভুলভাল অনেক কিছু হয়, বকাও খাই, আবার ভালো বললে সেটা অ্যাপ্রিসিয়েটও করে।
সবকিছুই আছে, তো চেষ্টা করছি আর কি। সন্দীপ সাহস লাগছে। আর হ্যাঁ, আমার আমার যে কো অ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ একদম একদম আমার যে কো অ্যাক্টর, এবং একটা জিনিস বলি, নাটকে কো অ্যাক্টর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অভিনয় করাটা সত্যিকারই খুব কষ্টকর। হ্যাঁ, একদম তাই, একদম। মানে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি যেটা করি, আগে আমি মঞ্চে নিজে নাটক করে অভিনয় করেছি, মানে নিজে এক্সপ্রেশন দিয়ে করেছি। আবার লাইফ ইন লাস্ট মেট্রোতে আমি কণ্ঠে ছিলাম, ভাষ্যে ছিলাম, সেটাও করেছি। কিন্তু লাস্ট মেট্রো ও স্টেজেও, হ্যাঁ স্টেজ করেছি। কিন্তু একটা জিনিস কি, নাটকের স্ক্রিপ্ট বলতে গেলে যদি মানে অ্যাক্টিংটা না করে বলি না, ঠিক মতো আসে না। আমি এটা মানে ভীষণভাবে মানে আমি ফিল করি এটা আর কি। তো ওই জন্য আমি এই যে বসে করছি, আমার কিন্তু মানে নাটকের স্ক্রিপ্ট বলার সময় আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার হয়, মানে এটা এটা আমি পারি না, মানে এক দ্বারা বলতে গেলে। যাই হোক, তো এই যে সন্দীপ ক্যারেক্টারটা, মানে আমার যে কো অ্যাক্টর, মানে ওই সন্দীপ দাই মানে দাদাই উনি, তবু আমি বলছি, তো উনি ভীষণ ভাবে আমাকে সাহায্য করেছেন। দাদা মানে হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। দাদাই, হ্যাঁ দাদাই। তো আমাকে মানে ভীষণ ভাবে সাহায্য করে, একদমই। তো আমাকে ভীষণ ভাবে মানে উনিও সাহায্য করেন। সবাই আমরা মানে ভীষণ একটা ঘরোয়া টিম আর কি, মানে আমাদের সবাইকে কোঅপারেট করি আমরা, তো খুব এনজয় করছি। এবার আপনারা দেখবেন আসল অনুষ্ঠানের দিন কেমন লাগে, তারপর আপনারাই বলবেন। মানে বোঝা যাচ্ছে যে পরিচালককে সবাই ভয় পায়, কিন্তু পরিচালক ভয় দেখায় ঠিকই, কিন্তু শেখানোর জন্য, কিন্তু বেশি ভয় দেখিও না। এটা আমার তরফ থেকে থ্রেড গেল। হ্যাঁ, ভয় না দেখালে আমরা শিখতে পারবো না। মানে শিক্ষক যদি স্ট্রিক্ট না হয় তাহলে স্টুডেন্টরা শিখবে কি করে? কিন্তু আবার বেশি শিক্ষক যদি স্ট্রিক্ট হয়, এটা আজকালকার যুগ, আজকালকার যুগে বেশি বকাঝকা করলে পরে চলে না, সেটা আবার কি বলবো, ভাইরাল হয়ে যায়, শিক্ষক পেটাচ্ছে এরকম হয়। কিন্তু এই শিক্ষক বেশি পেটায় না, বেশি কিছু বললে পরে, আমরা যদি কিছু বলে উনি হেসেও দেন, মানুষটা বড় ভালো। আচ্ছা, এরপরে আমরা যাব বিনোদিনী চরিত্রের কাছে। আচ্ছা, আবার আমাকে তাহলে সটাইদা বলবে জেন্ডার বায়াস। হ্যাঁ, কিন্তু আমি তো বিনোদিনী চরিত্রের কাছে যাই, তারপরে যাবো, কারণ পুরুষ চরিত্র আমাদের কাছে অল্প, নারী চরিত্র বেশি, কি করা যাবে? তো সেই জন্য আমরা যাব বিনোদিনী চরিত্রের কাছে। প্রশ্নটা একই, কিভাবে রিলেট করছো আর আদৌ করছো কি? আর তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স অনির্বাণ চৌধুরীর পরিচালনায়। আমি তনুশ্রী। তো আমি বেসিক্যালি নৃত্যশিল্পী। তো আমার বান্ধবী দাদার সাথে আলাপ করিয়ে দিল, এবং প্রথম যেদিন আমাকে বলতে, তানি এবং তার পাশে বসে আছে টুসি, দুজনেই আমার বান্ধবী। তো আমরা একসাথে নাচ করি। তো নাটক এভাবে করা, মানে ভাষ্যে এভাবে আসা আমার জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা। তো রবীন্দ্রনাথকে তো লালন যাপন আমরা প্রতিদিনেই করি আমরা, তো সেখানে কিছু বলার নেই। তবে আমার বাকিদের থেকে অভিজ্ঞতাটা হয়তো একটু অন্যরকম। আমি যেহেতু নতুন, মানে দাদার কাছে হয়তো মানে মানে শিশু রয়ে গেছি, তো আমি খুব একটা বকা টকা খাই না। দাদা বলেছেন যে রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছিল সেই চরিত্রটাকে তুমি সেভাবে ভাবার চেষ্টা করো, আমি কি বলছি বা কে কি বলছে ঠিক সেভাবে নয়। তো বাকিদের সাথে এই জায়গাটায় আমি সহমত হতে পারলাম না। আমাকে খুব স্নেহের সাথেই দাদা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছেন। তো তার জন্য এবার আমি সেই গল্পটা কিছুটা পড়লাম, এবং গল্পটা পড়ার পরে যতটুকু নিজের মধ্যে আনার চেষ্টা করেছি, তার মধ্যে অবশ্যই মানে এতটা সুন্দর করে হয়তো পারবো না বিষয়টাকে বুঝিয়ে তুলতে। তবে হ্যাঁ, আমি সন্দীপ মানে চরিত্রের সাথে কোথাও না কোথাও আমি একমত যে নারী চরিত্র যে একধারে হচ্ছে যে প্রচন্ড মানে শিক্ষিত, কিন্তু তার সাথে পাশাপাশি সে একজন বিধবা, তার সেভাবে নিজের বলতে কেউ নেই, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে সে কিন্তু বেশ মাতিয়ে বেড়াচ্ছে, সে ধরা দিচ্ছে আবার ধরা দিচ্ছে না, এই যে একটা আলো আধারি ব্যাপার, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তো তার জন্য আমি খুব উপভোগ করছি আমার চরিত্রটা। তো দাদাকে অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা চরিত্রের জন্য, আমার মতো একটা দুষ্টু মেয়েকে বেছে নেওয়ার জন্য। দাদা বোধহয় বুঝেছিল এই দুষ্টু চরিত্রটা তানিয়াকে দিয়ে হবে।
মানে তনুশ্রীকে দিয়ে হবে। তো তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তনুশ্রী, দারুণ বললে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি নারী চরিত্র, সে ছোট চরিত্র হোক বা বড় চরিত্র, মানে সে যদি ঘরের দাসীও হয় বা সংসারের কোনো কর্ত্রী চরিত্রও হয়, প্রত্যেকটি চরিত্রকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আলাদা আলাদা করে বলিষ্ঠতা দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্র প্রত্যেকটি ভীষণভাবে বাংময়, কেউ চুপ থাকে না, কেউ অর্থ অত্যাচার সহ্য করে না। তো একদম ঠিক বলেছো, তারা কথা বলতে জানে, এটা একটা অন্যরকম জায়গা এনে দিয়েছে। তো আমরা এবার যাব সটাইদার কাছে, জেন্ডার বায়াস হব না। সঞ্জয় দা ভীষণ গুণী শিল্পী, অত্যন্ত ভালো। হ্যাঁ, কণ্ঠ অভিনয় নিয়েও যেটা বললো, ও নৃত্যশিল্পী আর ও বলছে স্টেজে অভিনয় করে, অ্যাকচুয়ালি কণ্ঠ অভিনয় কিন্তু অত্যন্ত কঠিন। মানে এক্সপ্রেশন না দিয়ে, মানে বডি এক্সপ্রেশন ছাড়া যখন গলায় শুধু আসে কণ্ঠ অভিনয়, সেটা সত্যিকারের ভীষণভাবে কঠিন। এবং অনির্বাণ দা সেটা অত্যন্ত সুনিপুণভাবে আমাদের সবাইকে শেখাচ্ছেন, সেটা সত্যি শিক্ষণীয়। এবং এইভাবে চলতে চলতে আমরা প্রত্যেকে পরিণত হচ্ছি। এবার যাব সঞ্জয় দার কাছে, উনিও একজন অত্যন্ত ভালো কণ্ঠ অভিনেতা এবং ওনার কাছেও সত্যি শেখার আছে। সঞ্জয় দা, এবার আপনি বলুন, আপনি কিভাবে, আপনাকে আর কি প্রশ্ন করবো, আপনি আপনার এক্সপিরিয়েন্স বলুন, আর কিছু বলবেন না। না, আসলে হলো অনির্বাণ এই অনেকগুলো উপন্যাসের চরিত্রকে নিয়ে, রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্রকে নিয়ে যে সাজিয়েছে, প্রথমত এইটাকে আগে আমরা প্রশংসা না করে এগোতেই পারবো না। এমন সুন্দর করে এইভাবে এই চরিত্রগুলোকে, হ্যাঁ একদম তাই, এই যে ভাবনাটা, এই ভাবনাকে, এই যে চরিত্রগুলোকে এরকম ভাবে সাজিয়েছে, এবং তার সঙ্গে যেটা খুব ইন্টারলিঙ্ক, মানে আমি যেটা বলছি যেটা নতুন, সেটা হলো এই শ্রাবণের মাসে এই পুরোটা বর্ষার অংশটাকে নিয়ে এই প্রত্যেকটা চরিত্রকে সেই বর্ষাতে তাদের নিজস্ব, মানে ঋতুর সঙ্গে বৃষ্টির সঙ্গে মিলিয়ে এটা এটা একটা অসাধারণ কাজ প্রথমত। এবার সেই প্রথম এই কাজটা সম্ভবত প্রথম। দ্বিতীয়ত হলো এইটাকে আমাদের কণ্ঠের কারিগরি দিয়ে চেষ্টা করে সেটাকে ফোটানোর চেষ্টা করছি আমরা। জানি না কতটাকে সার্থক হব, কিন্তু এই কাজটা যদি সার্থক হয়, এটা সত্যিকারের একটা যুগান্তকারী কাজই হবে। এটা আমার আসলে জানতে পারবেন যে সঞ্জয় দা কিন্তু ক প্লাস প্লাস পেয়ে গেছে। আপনি ক পেয়েছেন, শুধু না ক প্লাস প্লাসটা তো সেদিন প্রথম অ্যাকচুয়ালি বিচার হবে যে কে ক প্লাস প্লাস পেলো, ইন্দ্রনীল মেঘের আড়াল থেকে আমরা সামনে থেকে। তা এখন এখানে যে চরিত্রগুলো রয়েছে সব বিভিন্ন রকমের, তার মধ্যে আমার ধরুন মধুসূদনের চরিত্র যেটা যোগাযোগে, তার এই সেই দাম্ভিক একটা অর্থবান একটা জায়গা থেকে উদ্ধত্ত, সেই জায়গা থেকে তার স্ত্রী চলে যাওয়ার পর স্ত্রীর কাছে আসছে যখন বিপ্রদাসের বাড়িতে, সেইখানে এসে সে ভেঙে যাচ্ছে, তার সেই দম্ভ থাকছে না, তখন তার কাছে সে নতজানু হচ্ছে প্রকৃত অর্থে। তার সঙ্গে বর্ষার যে এই সমমেল, অদ্ভুত ভাবে সেটা মিলিয়েছে অনির্বাণ, এবং ও তার সঙ্গে আমাদের প্রত্যেককে, ইভেন আমাকেও, যে ও ইনপুট গুলো দিচ্ছে যে তুমি এই জায়গাটা এরম করো, এটাকে এইভাবে বলো, সেটা কিন্তু এই আবহ তৈরি করছে। শুধু তাই না, প্রকৃতিটাকে সামনে নিয়ে আসছে সবার। একটা খুব সুন্দর একটা উপস্থাপনা। আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে এটাকে উপভোগ করি। ধন্যবাদ সঞ্জয় দা, দারুণ সুন্দর বলেছেন। অ্যাকচুয়ালি সত্যি কথা, রবীন্দ্রনাথ ঠাকুর যে 8টি উপন্যাস নিয়ে বা যে 8টি গল্প কবিতা নিয়ে যে জিনিস যেটা লিখেছেন, সেটাকে একই সূত্রে বেঁধেছেন। মানে উনি তো সংলাপ লিখে যাননি, উনি গল্পগুলো লিখেছেন। অনির্বাণ চৌধুরী সেটাকে সংলাপের সাথে সংযোগ করেছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্ন। আপনারা যদি এসে দেখেন বুঝতে পারবেন যে কিভাবে, এবং প্রত্যেকটা বৃষ্টির সিকোয়েন্সকে ধরা হয়েছে। মানে একদমই ঠিক কথা, এটা আগে কোথাও হয়েছে বলে জানি না। যারা এই কাজটির সাথে যুক্ত, না দেখলে তো বোঝা যাবে না যে কিভাবে। আমি যেটা বলছি সেটা কেউ যদি না দেখে কি করে এক্সপিরিয়েন্স করবে, এটা দেখতে হবে। এবং
কতটা পড়াশুনো করলে, কতটা নিমগ্ন থাকলে, কতটা এর মধ্যে নিজেকে উজাড় করে না দিলে এইভাবে গাঁথা যায় না। তো এই ভাবনার সাথে সত্যি সত্যি একটা মেসমেরাইজিং ব্যাপার। এর সাথে আলো তো থাকবে, মানে মধুসূদন মঞ্চে সেদিকে আলো থাকবে, নাচ থাকবে, অভিনয় থাকবে, কণ্ঠ অভিনয় থাকবে, কমলাও থাকবে। কমলাও থাকবে। আমাদের সাথে কমলা আছে, এবার কমলার কাছে যাব। টুসি কমলা চরিত্রে অভিনয় করছে, তার কাছে জেনে নেব সে কি ভাবছে এটা নিয়ে। আমার ভালো নামটা কিন্তু টুসি নয়, অরুণিমা। ওখানে কিন্তু অরুণিমাই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ টুসি নামটা তো খুবই মিষ্টি। হ্যাঁ, মিষ্টি নাম, কিন্তু যাই হোক একটা তো ভালো নাম। যেমন মিষ্টি, মেয়েও তো ভীষণ মিষ্টি আমি। যাই হোক, এখানে সবাই অনেক কিছু বলছে, আমি এত কিছু বলতে পারবো না, কারণ আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স। অনেকবার অনির্বাণ চৌধুরী আমার দাদা হয়, তো ওর কাছে অনেকবার ঘ্যান ঘ্যান করেছি, আমাকে একটা পার্ট দে, আমাকে একটা ছোট্ট করে পার্ট দে। তো আমি জীবনে কোনোদিনই করিনি, কোনো পাঠ না, কোনো কিছু না। হঠাৎ করে খুব ইচ্ছা হয়েছে, নিজের ভেতর থেকে এসছে যে কিছু বলবো, বা ভালো লাগা আর কি বলা যায়। তুই ভালো লাগা থেকেই বলেছি অনেকবার। তো অ্যাট লাস্ট আমি চান্স পেয়েছি। তো আমার বিখ্যাত দাদা ভালো করছে, হ্যাঁ, কোনোদিন না করেও এত ভালো করছে। ভালো করছি কি খারাপ করছি সেটা তো সেই মধুসূদন মঞ্চে গিয়ে দেখা যাবে। না, সেটা তো মধুসূদন মঞ্চে বলবে। যাই হোক, এটা দাদাই তোকে ইয়ে করেছে, প্রস্ফুটিত করতে সাহায্য করছে। হ্যাঁ, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বলতে পারবো না যে আমি এতটা যোগ্য কিনা, এতটা যোগ্য কিনা আমি জানি না। সবাই একটু অনেকটাই বেশি বলে ফেলছে। মধুসূদন মঞ্চে গিয়ে আসল বলাটা দেখা যাবে যে এদের সবকিছু বলা কতটা সাকসেস হলো। তো যাই হোক, চেষ্টা করছি। রবীন্দ্রনাথের চরিত্র তো ভীষণ কঠিন, আমি কতটা কি ফোটাতে পারবো সত্যি জানি না। ভীষণ সুন্দর একটা চরিত্র আমাকে দেওয়া হয়েছে, খুব অল্প হলেও ভীষণ সুন্দর। তো নৌকাডুবিতে আমি করছি কমলার চরিত্রটা। আশা করি অনেকেই জানেন কমলার চরিত্র সম্বন্ধে। চেষ্টা করব ফুটিয়ে তোলা, যতটা পারবো চেষ্টা করব, এটুকুই বলতে পারি। ধন্যবাদ অরুণিমা। এবার যাব এই সমগ্র অনুষ্ঠানটার মানে এমনও দিনে তারে বলা যায়, কি বলা যায়। এবার অনির্বাণ, তুমি বলো তুমি কি বলতে চাও, কোন জায়গা থেকে তুমি এত সুন্দর একটা পুরো ব্যাপারটাকে গেঁথেছো প্রথম থেকে শেষ পর্যন্ত, অ্যাম্বিয়েন্স, কথা, গান, কবিতা সব মিলিয়ে। তোমার ভাবনা আমরা জানতে চাই। তুমি সেই নির্মাণ স্তরে পৌঁছেছো যার জন্য তুমি অনির্বাণের সুন্দর একটা খণ্ড ইয়ে করতে। একদম সত্যি কথা। তুমি বলো তোমার ভাবনা। আমাকে নিয়ে অনেকগুলো অভিযোগ, অভাব, যাই হোক এগুলো এসছে আর কি। প্রথম কথা হচ্ছে আমি বরাবরের ছাত্র, আমি এক কোনোদিনই শিক্ষক নই। আমি যেটা করতে চেয়েছি আর কি, যারা আমাদের এই কো অ্যাক্টর, আমিও একজন অ্যাক্টর, তাদেরকে চরিত্রটার গল্প বলেছি, চরিত্রটার মনন বুঝিয়েছি, সেই চরিত্রটা কেমন, তার হিউম্যানিটি, তার ব্যাকগ্রাউন্ড, সেইটাকে বোঝানোর চেষ্টা করেছি। দ্যাটস অল। ধরা যাক বিমলা নয়, মৌসুমী চৌধুরী নিজে একটা চরিত্র। এবার আমি যদি মৌসুমী চৌধুরীর চরিত্রটা যদি আমি টুসিকে বলি, আজকে কিন্তু তোকে মৌসুমীর চরিত্রে অভিনয় করতে হবে, আমি ওকে কি শেখাবো? আমি শেখাবো এইটাই যে ও কিভাবে কথা বলে কি না বলে তা নয়, অবজারভেশন, মানে ওই চরিত্রটাকে অবজার্ভ করো। এটা ঠিক শেখানো নয়, মানে বাধ্য করা যে ওই গল্পটার মধ্যে ঢোকো এবং তোমার নিজের মতন করে ওই চরিত্রটাকে অবজার্ভ করো, বোঝো, তবেই তুমি সেই জায়গাতে হয়ে আসবে। এটাকে মেথড অ্যাক্টিং বলা যেতে পারে, কেউ কেউ খুব গভীরভাবে বললে এটাকে মেথড অ্যাক্টিং বলে। তো আমি সেটাকে মেথড অ্যাক্টিং বলছি না, আমি বলছি ওই গল্পটার মধ্যে থাকো। এবং সেই কারণেই আমি বলতে চেয়েছিলাম যে এই 10 দিনের মধ্যে বাকি আর কেউ যেন অন্য কোনো ক্যারেক্টার না করে, তাহলে ওই যে যাপন, এই যাপনটা কেটে গেলে, এটা তো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা বঙ্কিম, এদের এক একটা বাক্য, এই এক একটা বাক্যে যে কি প্রচন্ড গভীরতা, ইভেন শেক্সপিয়ার, সেই কারণে তার আজও অমর।
কোনো বলে লাভ নেই। আজকে একটা বাঙালি সাহিত্যিক নিশ্চয়ই আছে, কিন্তু সেই অমরত্ব কি পেয়েছে? তার কারণ হচ্ছে ওই চরিত্রটাকে এইভাবে জীবন্ত তারা যেভাবে করে গেছে, যে কমপ্লিকেসি দিয়ে বানিয়েছে একটা চরিত্রকে, সেটাতে যাপন না করলে ওখানে ঢোকা যাবে না, আসবে না। সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যেটা করতে চেয়েছি যে বর্ষার মধ্যে এই যে 6টা উপন্যাস, কেন 6টা উপন্যাস? এই 6টা উপন্যাস করতে গিয়ে কিন্তু আমাকে 30টা উপন্যাস ঘাঁটতে হয়েছে বা গল্প পড়তে হয়েছে। তার কারণ এলিমিনেশন প্রসেসে না গেলে আমি তো একটার সঙ্গে একটা কন্টিনিউশন পাচ্ছি না, এবং 1 বছর ধরে আমাকে পড়তে হয়েছে। তাছাড়া এটা সম্ভব ছিল না। এইবার ওই ধরা যাক গোড়া পড়ছি, মিলছে না, হলো না, দেনা পাওনা পড়ছি, ওইটার সঙ্গে ঠিক ম্যাচ করছে না, আমি আনতে পারবো না। কিন্তু বর্ষা কিন্তু সবকটাতেই আছে। রবীন্দ্রনাথের উপন্যাসে বর্ষা থাকবে, স্বাভাবিক, কিন্তু আমি ম্যাচ করাতে পারছি না। এই ম্যাচ করাতে গিয়ে এই যে পড়াশোনার কষ্টটা, এটা আমার নিতে হয়েছে। হ্যাঁ, সেটা একটা বড় কাজ ছিল, কিন্তু তার সাথে সাথে এটা একটা আমার জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে। আমি এত হঠাৎ করে পড়ে ফেলতে পেরেছি যে লোকটাকে খানিক হলেও বুঝতে পেরেছি, তাই আমার চরিত্রটা বোঝাতে সুবিধে হচ্ছে এইটা। আর প্রত্যেকে ভালো করছে। তার সঙ্গে যেটা বলা ভালো যে আমরা যেটা এক্সপেরিমেন্ট করছি সেটা হচ্ছে কোরিওগ্রাফের একটা এক্সপেরিমেন্ট করছি, যেটা আগে আমার মনে হয় তাসের দেশ একটুখানি তারাও খুব ভালো করছে। আগে তাসের দেশে এই কাজটা হালকা হয়েছিল, তাও এইভাবেতে নয়। কিন্তু আমি এখানে কমপ্লিটলি যেটা সংলাপের সঙ্গে কোরিওগ্রাফ কিভাবে কথা বলে, একটা কোরিওগ্রাফ শিল্প সে কিভাবে সংলাপের সঙ্গে কথা বলতে পারে, সেটাকে ম্যাচ করানোর চেষ্টা করেছি, আর কিছু না। আরেকটা বিষয় যেটা দিয়ে শেষ করব আজকের গোটা অনুষ্ঠানটা, সেটা হলো এমনও দিনে তারে বলা যায় এই যে এটা হচ্ছে অনুভূতির কালেকশন, রাইট? এখানে কোনো সংলাপ নয়, মানুষ এখানে আমি অনুভূতিকে জুড়েছি প্রত্যেকটা জায়গায়। বর্ষা হচ্ছে একটা চরিত্র, অনেকটা ওই রক্তকরবীর রঞ্জনের মতো, যাকে দেখা যায় না। এখানেও বর্ষা হচ্ছে নায়ক, তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু সে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলেতে বর্ষা হচ্ছে আমার রঞ্জন এক। আর এই যে টুকরো টুকরো রাখার অর্থ হচ্ছে তোমরা যত ভালো অভিনয় করে মানুষের মনে দাগ কাটতে পারবে, তত যদি আমরা জেনজি বলো, জেন আলফা বলো, বা হোয়াট এভার, বা আমাদের মতন বয়স্ক লোকে বলো, যারা হয়তো যোগাযোগ পড়েনি, শেষের কবিতা পড়েনি, নৌকোডুবি পড়েনি, তোমাদের অভিনয় ক্ষমতায় তাদের মধ্যে যে অনুভূতির স্পর্শতে ছোঁয়া লাগবে, সে যদি একজনও, যদি 500 জন দর্শক আসে, তার মধ্যে যদি মানে অপাঠ্য মানে পাঠ করেনি এখনো, একজনও বাড়িতে গিয়ে বলে বা গুগল খুলে দেখে বা ইউটিউবে যায় যে আমি একটু নৌকোডুবিটা দেখি তো, ওখানে দেখলাম, ওইটাই হচ্ছে সার্থকতা। একদম ঠিক। এই জায়গাটাই আমি ধরতে চাইছি। আবার রবীন্দ্রনাথ পড়ুক, বলুক, যে বুঝুক যে রবীন্দ্রনাথ আজও নতুন, আজও চির নতুন। শুধু রবীন্দ্রনাথ বলে না, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র আজও নতুন। হ্যাঁ, তো সেইভাবে প্রেজেন্টেশন করার দায়িত্ব তোমাদের। ফলেতে একজনকেও রবীন্দ্র রচনাবলীর মুখোমুখি বসানোর দায়িত্ব তোমাদের। এই বলে মানে আমি আমার বক্তব্য সেই ঘুরে ফিরে কিন্তু যাপনের কথা ডিরেক্টর সাহেবের মুখে। এবং আমি 2-4 লাইন বলেই শেষ করছি। পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। দারুণ দারুণ। আমাদের এই বৈঠকি আড্ডা শেষ হলো, এখানেই শেষ হলো। ধন্যবাদ।